প্রদর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে। আজ আমরা কথা বলবো প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির নানা দিক নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ রয়েছেন আমাদের সাথে। আমি ডক্টর ইউসুফ আপনাকে স্বাগত জানাই আজকের আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির নানা দিক তুলে ধরে আমাদের অতিথি হিসাবে আলোচনা অংশগ্রহণ করবার সুযোগ করে দেওয়ার জন্য। প্রদর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বর্তমান সরকার বিএনপি সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে তাদের দায়িত্বভার গ্রহণ করার পর তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা তাদের নানা পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করা শুরু করেছে। এর মধ্যে প্রথমতই আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডটাকে তারা তাদের প্রথম কর্মসূচির আওতায় নিয়ে এসেছে এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আমি মাননীয় সচিব মধ্যে আপনাকে আলোচনাটা যদি শুরু করি, সেটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যদি আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কথা ধরি, সামাজিক সুরক্ষা কর্মসূচি বাংলাদেশে ইতিপূর্ব ছিল এবং এটা চলমান প্রক্রিয়া। এটি বর্তমানে একটা সাহসী উদ্যোগ বলা চলে, কারণ আমাদের বাজেটের একটা চ্যালেঞ্জ রয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের পরে জ্বালানি সংকট রয়েছে, তার পরবর্তীতে আমাদের বিগত শাসন আমলের যদি লণ্ডভণ্ড অর্থনীতির কথা বলি, সব কিছু মিলিয়েই কিন্তু এই সময় এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের যে উদ্যোগ গ্রহণ করা বা আরও অন্যান্য সামাজিক সুরক্ষা কার্ডের উদ্যোগ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমরা জনগণ বিবেচনা করছি। সামাজিক সুরক্ষা কর্মসূচি আসলে বলতে আমরা কী বুঝি এবং এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আসলে কিভাবে তারা উপকারভোগী হয়, তারা উপকার পায় এবং গ্রামীণ অর্থনীতিতে তারা তাদের অবদান রাখতে পারে। আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জানেন যে বর্তমান সরকার বিপুল ভোটে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর তারা নির্বাচনের আগে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল সেটা একে একে পূরণ করে চলেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম যে আমরা যেটাকে বলে থাকি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা ছিল ফ্যামিলি কার্ড উনি দিবেন, এটা আমরা 10ই মার্চ ঢাকার আপনার কড়াইল বস্তির পাশে খেলার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং সেখানে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করি এবং প্রথম পর্যায়ে প্রায় 38,000-এর মতো ভাতাভোগীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। এবং এই ফ্যামিলি কার্ডের আওতায় আপনার প্রত্যেক ভাতাভোগী যারা হচ্ছেন আপনার পরিবারের নারী প্রধান অর্থাৎ নারীদের নামে ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে এবং প্রতি মাসে যারা ফ্যামিলি কার্ডের ভাতা পাবেন তারা 2,500 টাকা করে পাবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাছাড়া আপনি জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় এসেই তার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম প্রতিশ্রুতি ছিল যে কৃষি লোন মওকুফ, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কৃষি লোন অলরেডি মওকুফ করা হয়েছে, খাল কাটা কর্মসূচি শুরু করা হয়েছে, একই সাথে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে এবং আরেকটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে প্রতি মাসে একটা নির্দিষ্ট ভাতা দেওয়ার সেই কার্যক্রম শুরু হয়েছে। এখন আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার এই সামাজিক সুরক্ষা বলতে আমরা কী বুঝি। সামাজিক সুরক্ষা বলতে আমরা বুঝি যে সরকারের তরফ থেকে আর্থিক এবং অনার্থিক অর্থাৎ এটা টাকায়ও হতে পারে, এটা পণ্যদ্রব্য মাধ্যমেও হতে পারে, যে সরকার যারা আপনার অনগ্রসর জনগোষ্ঠী যাদের আমার আর আপনার মতো সেই ধরনের লেভেল অফ ইনকাম নেই, যারা হতদরিদ্র, যারা অনুন্নত এবং যারা তাদের ডে টু ডে আপনার যে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান সংকটের মধ্যে থাকে, তাদের অত্যন্ত ইনকাম অত্যন্ত কম, তাদেরকে রাষ্ট্রের তরফ থেকে একটা সাপোর্ট দেওয়া হয় সো দ্যাট তারা একটা অন্তত স্বাভাবিক লাইফ লিড করতে পারে। এটাই হচ্ছে আপনার সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং বর্তমান সরকারের অনেকগুলো সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে যেটা আমি হয়তো পরে আপনাকে বলবো। জি, তো সে অর্থে এই যেটা বলছিলেন আপনি যে বলছিলেন যে সামাজিক সুরক্ষা কর্মসূচি একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, আমরা যদি ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কথা বলি, আপনি আরও অনেকগুলো কথা বলেছেন যে ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়া হচ্ছে, কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত। আরেকটা বিষয়, পরিচ্ছন্নতা কর্মীদেরকে দেখেছি এবার রোজার ঈদে তাদেরকেও একটা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু যে বিষয়টি সবচেয়ে বড় আলোচনার জায়গাটা তৈরি করে সেটি হচ্ছে যে এই যে সুবিধাভোগী নির্বাচন করতে গিয়ে যে ইতিপূর্বে আমরা দেখেছি বিগত শাসন আমলে যে তাদেরকে রাজনৈতিক বিবেচনায়, স্থানীয় প্রভাবে, আত্মীয়তা, নানা দুর্নীতির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা। এবার এই সবের যারা সুবিধাভোগী হবে সে নির্বাচন পদ্ধতিটা কী হচ্ছে এবং স্বচ্ছতা জবাবদিহিতা সরকারের পক্ষ থেকে কীভাবে নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে? থ্যাংক ইউ। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা এই কারণে যে আপনি সঠিক বলেছেন যে বিগত 16-17 বছরে যে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর যারা বেনিফিট পেয়েছে সেখানে একটা অনেক বড় অভিযোগ রয়েছে এবং আমি রিসেন্টলি পার্লামেন্টেও গিয়েছিলাম, সেখানেও মাননীয় সংসদ সদস্যগণ প্রায় সবাই সব দলেরই বিরোধী দল এবং সরকারি দল দু তরফ থেকে বলা হয়েছে যে আপনার আত্মীয়তা, স্বজনপ্রীতি
দলীয় লোকজনকে এই ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ভাতাভোগী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে যারা নিরীহ, যারা অনগ্রসর, যারা প্রান্তিক, তারা সবাই আসতে পারেনি। আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে এটাকে বলে থাকি আপনার ইনক্লুশন এরার এবং এক্সক্লুশন এরার। ইনক্লুশন এরারের অর্থ হচ্ছে যে যেই লোকটা আপনার ভাতা পাওয়ার যোগ্য না, যার অবস্থা ভালো, দেখা গেছে যে সে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বা রেফারেন্সে সে কিন্তু এই ভাতার মধ্যে ঢুকে পড়েছে। আবার এক্সক্লুশন এরার যে আপনার যার আসলে বাদ পড়ার কথা না, সে কিন্তু বাদ পড়ে গেছে। এখন আমরা এবার কিভাবে করছি, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফ্যামিলি কার্ড যখন আমরা কাজ করি তখন উনি এটা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এখানে কোনো ধরনের রাজনৈতিক পরিচিতি, ডিস্ট্রিক্ট পরিচিতি, ধর্মীয় পরিচিতি অথবা অন্য কোনো পরিচিতি কাজ করবে না। এখানে সরকারের অফিসার যারা আছে, অর্থাৎ যারা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা ওয়ার্ড লেভেলে যারা ধরেন আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্টের আছে, ফ্যামিলি প্ল্যানিংয়ের আছে, তারপরে আপনার সমাজসেবার আছে, তারপরে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশেরও কিছু ওই যে আপনার চৌকিদার বা গ্রাম পুলিশ আছে, অর্থাৎ ওয়ার্ড লেভেলে সরকারের যে দপ্তরগুলোর কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে আমরা ওয়ার্ড লেভেলে কমিটি করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এইখানে কোনো ধরনের দলীয় লোকজন থাকতে পারবে না, সম্পূর্ণ আপনার আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী যারা নিরপেক্ষ, তারা প্রত্যেকটা বাড়িতে যে তারা ডেটা কালেকশন করবে। ডেটা কালেকশন পরে তারা যে লিস্টটা করবে সেটা ইউনিয়ন পর্যায়ে আবার আরেকটা কমিটি দিয়ে আপনার এটা ভেরিফিকেশান হবে। ইউনিয়ন পর্যায়ে আরেকটা কমিটি আছে, তাও কিন্তু সবই হচ্ছে আপনার গভর্নমেন্ট অফিসার ইউনিয়ন লেভেলে, সেটা তারা আবার যাচাই বাছাই করে তারপরে তারা এটা উপজেলা লেভেলে পাঠাবে। এবং যাচাই বাছাইটা হবে যাদের নামটা এখানে আসছে। যেমন আমি যদি ফ্যামিলি কার্ডের কথা বলে থাকি, যে ফ্যামিলি কার্ডটা আপনি জানেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে পরিবারের গৃহকর্ত্রী, এটা মহিলাদের নামে দেওয়া হবে, পুরুষদের নামে দেওয়া হবে না। সেই গৃহকর্ত্রী আসলেই সে তার যে আমরা প্রায় 50 থেকে 55টা ইনফরমেশান নিয়ে থাকি, তার আর্থসামাজিক অবস্থা, তার পাকা ল্যাট্রিন আছে কিনা, তার বিদেশ থেকে কেউ টাকা পাঠায় কিনা, তারপরে তার সরকারের অন্য কোনো উৎস থেকে তার ইনকাম আছে কিনা, তার কি কাঁচা ঘর না পাকা ঘর, তারপরে তার বাসায় রেফ্রিজারেটর আছে কিনা, টিভি আছে কিনা, তার আবাদি জমির পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণের বেশি আছে কিনা। এইভাবে প্রায় 50 থেকে 55টা প্রশ্নের উত্তর বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করা হয়। এবং এই কালেকশনের ক্ষেত্রে সরকারের সাথে আমাদের প্রাইমারি শিক্ষকরা এবং হাই স্কুলের শিক্ষকরা আমাদেরকে সহযোগিতা করছেন। এবং ফাইনালি এটা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আরেকটা কমিটি, সেখানে আপনার ফ্যামিলি প্ল্যানিং অফিসার থাকছে, সেখানে পরিসংখ্যান অফিসার থাকছে, সমাজসেবা কর্মকর্তা থাকছে, প্রায় অন্য ডিপার্টমেন্টের 6-7জন 8জন কর্মকর্তার সমন্বয়ে ইউনো নেতৃত্বে ফাইনালি এটা আপনার সিলেকশনটা দেওয়া হয়। কাজে এখানে আমরা এখন যে ফ্যামিলি কার্ড যেটা দিচ্ছি, এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের যে অঙ্গীকার, সেটা হচ্ছে আমরা এখানে এই যে টার্গেটিং এরার, এখানে আমরা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করব। এর বাইরে কিন্তু আরও আপনার মনিটরিং কমিটি আছে। উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে উনি একজন ফার্স্ট ক্লাস অফিসার দিবেন, যিনি এই ডেটা কালেকশনের সময় আবার মনিটরিংটা করবেন। তারপরে আমরা রিসেন্টলি আমরা ক্যাবিনেট থেকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা প্রস্তাব পাঠিয়ে ক্যাবিনেট থেকে একটা সার্কুলার ইস্যু করা হয়েছে। সেখানে আপনার ইউনো লেভেলে একটা কমিটি করে দেওয়া হয়েছে অন্যান্য ডিপার্টমেন্টের অফিসারদেরকে নিয়ে, যারা শুধু ফ্যামিলি কার্ড না, আগের যে আপনার বয়স্ক ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা, তারপরে আপনার বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলোতে কোনো ধরনের অনিয়ম আছে কিনা, বা যোগ্য না অনুপযুক্ত এমন কোনো লোক ঢুকে পড়েছে কিনা, অথবা এই ভাতা পাওয়ার উপযুক্ত কিন্তু সে আসতে পারেনি এমন কেউ আছে কিনা, সে ব্যাপারে আমরা রিপোর্ট দেওয়ার জন্য অলরেডি ক্যাবিনেট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সো এটা খুবই অবজেক্টিভ হইতে হচ্ছে, এবং আমরা আশা করি এই ক্ষেত্রে আগের সময়ের যে অনিয়মগুলো ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, সেটা আমরা অনেকটাই প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবো। এটাই সরকারের কমিটমেন্ট। জি, নিশ্চয়ই আমরা খুবই আশাবাদী হতে চাই, যেটা বলছিলেন আপনি। আমি যতটুকু গণমাধ্যমে বা আপনাদের বক্তব্য থেকে যারা দেখেছি, সেটা হচ্ছে স্কোরিংয়ের মাধ্যমে করা হচ্ছে, যেগুলো আপনার 55টা পয়েন্ট বললেন, সেই পয়েন্টগুলিকে স্কোরিং করে একেবারে সব কিছু করে করা হচ্ছে। এখানে একটা ছোট্ট চ্যালেঞ্জের কথা বলি। আমাদের দেশে কিন্তু খুবই স্বল্প সংখ্যক মানুষের কিন্তু অনেকের এনআইডি কার্ড নাই, জন্ম সনদপত্র করেনি। তো তাদেরকে সুবিধাভোগী আওতায় আনতে কোনো চ্যালেঞ্জে পড়তে হবে কিনা, বা কীভাবে আনা যাবে? যেমন অনেক বাসায় দেখবেন গৃহকর্মী আছে, তার এনআইডি নাই, তার সে এনআইডি করেও নেই, তারা বা ভাসমান লোক এই জায়গা থেকে আরেক জায়গায় থাকে, নদী ভাঙ্গা, তাদেরকে কিভাবে এই আওতায় আনা যেতে পারে? আচ্ছা, আপনি এই প্রশ্নটা বলার আগে আপনি একটা খুব চমৎকার পয়েন্ট রেজ করেছেন, যেটা আমি আগে বলিনি। সেটা হচ্ছে আমরা যে 50 বা 55টা তথ্য কালেক্ট করছি, তাদের আর্থসামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, সেটা একটা
অটোমেটেড সফটওয়্যার সিস্টেমে, আইবাস। এটা হ্যাঁ আইবাস না, অটোমেটেড সফটওয়্যার সিস্টেম আছে একটা সারা পৃথিবীতে, এটা অ্যাকসেপ্টেবল, এটাকে বলা হয় পিএমটি স্কোর। আপনি যেটা রাইটলি বলেছেন, জি, জি। পিএমটি হলো প্রক্সি মিনস টেস্ট। আচ্ছা। মানে এই 50-55টা ইনফরমেশন যখন আপনার অটোমেটেড সফটওয়্যার সিস্টেমে প্রসেস করবে, তখন এটা আউট অফ 1000 পয়েন্টের মধ্যে এটার একটা আবার সিস্টেম আছে। আপনার ধরেন আমাদের যে লোকবল আছে এদেরকে 3 থেকে 4 ভাগে ভাগ করে, যেমন একটু হতদরিদ্র, তারপর দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এইভাবে 5 ভাগে ভাগ করা হবে। তা আমাদের বর্তমান সরকারের কমিটমেন্ট হচ্ছে যারা হতদরিদ্র, দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত তাদেরকে এই ভাতার আওতায় আনা হবে। সো সিস্টেম উইল অটোমেটিক্যালি ডিটারমিন করবে, এখানে কোনো হিউম্যান ইন্টারভেনশন থাকবে না। এবং এই ডিটারমিনেশনের পরে যাদের স্কোর আউট অফ 1000 814 বা তার নিচে থাকবে, 814 814 অথবা তার নিচে থাকবে আউট অফ 1000, তারা শুধুমাত্র আপনার এই ভাতার যোগ্য হবে, অর্থাৎ তারা হতদরিদ্র, দরিদ্র এবং মধ্যবিত্ত। সো এখানে আপনার ম্যানুয়াল ইন্টারভেনশনের কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আপনার আগের প্রশ্নের উত্তর। আর এখন আপনি যেটা বললেন যে এটা খুবই একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। আপনি জানেন যে কোনো সিস্টেমে কিন্তু চ্যালেঞ্জ না ছাড়া হয় না, লিমিটেশন থাকেই, কিছু এক্সেপশন থাকেই। তো সেই যে আমাদের দেশে এখন যেমন এনআইডিটা কিন্তু সকল পারপাসে আমরা ইউজ করছি। যত ধরেন আপনার ভাতা বলেন, ভর্তি পরীক্ষা বলেন, চাকরির দরখাস্ত বলেন, তারপরে বিদেশে আপনি পাসপোর্ট যাই বলেন, এনআইডিটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন সবার এনআইডি হয়তো নেই, এটা সত্যি, কিন্তু এনআইডিটা প্রসেসটা আগে থেকে অনেক সহজ করা হয়েছে। এবং আমাদের এটাও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায়, এটা তো এখনও পাইলটিং স্টেজ, প্রাথমিক অবস্থায় আমরা একটা গাইডলাইন করেছি। প্রাথমিক অবস্থায় আমরা 55টা ইনফরমেশান নিয়ে যাদের এনআইডিটা আছে তাদেরকে দিচ্ছি। আর যাদের এনআইডি নাই তাদের ক্ষেত্রে এনআইডিটা তারা কীভাবে পেতে পারে সেটা আমরা সমাজসেবা থেকে তাদেরকে অ্যাডভাইস করছি, এবং আমরা নিজেরাও হেল্প করছি, আমাদের হেল্প ডেস্ক আছে যাতে তারা এনআইডিটা করতে পারে। আর আপনি জানেন যে এটা হচ্ছে পাইলটিং স্টেজে আপনার ধরেন আমরা প্রথম পর্যায়ে 15টা উপজেলা বা 2টা সিটি কর্পোরেশন সহ 15টা জায়গায় আমরা করেছি। তারপরে আমরা বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নে করেছি। তারপরে এখন আমরা আবার ধরেন মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, আমরা এই মাসের 16 তারিখে আমরা চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ করব। সো এই যে ট্রায়াল অ্যান্ড এরর আপনি যেটা বললেন, এটা আমাদের জন্য একটা সংকেত যে আমরা এটা কিভাবে ওভারকাম করব। সো আমরা এই 2-3 মাসে পাইলটিং পর্যায়ে আমাদের যে এক্সপেরিয়েন্স এবং আমরা যা শিখছি, এবং আপনি যেটা বললেন এই ধরনের আরও কিছু পয়েন্ট আছে যেটা আমি আপনাকে বলবো, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের যে গাইডলাইন করেছি ক্যাবিনেটের অ্যাপ্রুভালে এবং অর্থ মন্ত্রণালয়ের অ্যাপ্রুভাল নিয়ে, সেটাকে আমরা ফার্দার চেঞ্জ করব এবং আপডেট করব। যেমন আরেকটা জিনিস আছে লিমিটেশন, যে আপনার জমির মালিক যে সে 0.5 একরের নিচে, সেটা আমার যে অফিসাররা যাচ্ছে বা স্টাফরা যাচ্ছে তারা তাৎক্ষণিক কীভাবে এটা ভেরিফাই করবে? দিস ইজ অলসো এ চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আমরা কীভাবে মোকাবেলা করবো, আমরা অলরেডি ডিসি সাহেবদের সাথে কথা বলেছি এবং একটা সলিউশন পাওয়া গেছে। আবার ধরেন আমাদের তো একটা লো ইন্টিগ্রেটেড সোসাইটি, হ্যাঁ, তো লো ইন্টিগ্রেটেড সোসাইটিতে সবাই কিন্তু সুযোগ সুবিধাটা নিতে চায়, তারা নীতি নৈতিকতা সবসময় ওইভাবে পালন করতে পারে না বা করে না। তো এই যে 50 বা 55টা ইনফরমেশান আছে, কিছু ইনফরমেশান তাৎক্ষণিকভাবে আপনার পাওয়া যাচ্ছে না বা চ্যালেঞ্জ হচ্ছে। সো এটা আমরা একটা উপায় বের করব ইনশাল্লাহ। আমরা আশা করছি 1 জুলাই তারিখ থেকে যখন ফুল ফ্লেজেড সারা বাংলাদেশে এটা শুরু হবে, তার আগেই আমরা আমাদের এই গাইডলাইনটা চেঞ্জ করব এবং এর সমাধান কী হবে সেটাও আমরা বের করব। আরেকটু মানে বিরূপ প্রশ্নের দিকে যাই। আমাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত শাসনামলের আশ্রয়ণ প্রকল্পের কথা। জি, আশ্রয়ণ প্রকল্পে আমরা দেখেছি যে যেখানে যাবার কোনো রাস্তা নাই সেখানে কিন্তু বিল্ডিং করে ঘর করে দিয়ে দেওয়া হয়েছে, অথচ যাবার কোনো রাস্তা নাই। আবার দেখা গেছে বিল্ডিং করা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে প্লাস্টার ধসে পড়েছে। আবার দেখা গেছে কোনো ডোবা নালার মধ্যেও কিন্তু বিল্ডিং করে দিয়েছে। এর চেয়ে বড় যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা হচ্ছে গিয়ে এই আশ্রয়ণ প্রকল্পের আওতায় যারা আসবার কথা নয়, যারা সুবিধাভোগী হবার কথা নয়, রাজনৈতিক বিবেচনায় সে আশ্রয়ণ প্রকল্পকেও কিন্তু হয়েছে। তো এই আশ্রয়ণ প্রকল্প আপনি যেহেতু সমাজ সেবা মন্ত্রণালয়ের অধীনে কাজ করছেন, সরকারের ঘনিষ্ঠজনদের সাথে আপনার এখন কাজ করার সুযোগ হচ্ছে, সেই জায়গাটায় কীভাবে দেখেন আশ্রয়ণ প্রকল্পে যে অনিয়ম দুর্নীতির কথা আমরা বেশ বড় আকারে এখন প্রকাশিত হচ্ছে? দেখেন, আপনি খুব কঠিন প্রশ্ন করেছেন এবং খুবই স্পর্শকাতর প্রশ্ন। আমি যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আছি, আমি আমার মন্ত্রণালয়ের জিনিসগুলোতে থাকতে চাই। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি এভাবে বলতে চাই যে আপনি যেটা বলেছেন এটা অনেক জায়গায় লেখালেখি হচ্ছে, পত্রিকায় আসছে, আমিও দেখেছি। তবে এই সরকার আসছে মাত্র 2 মাস সময় হলো, এখনও আপনার হানিমুন পিরিয়ড শেষ হয়নি।
এবং আপনি জানেন সরকার কতগুলো প্রোগ্রাম একসাথে, বিশেষ করে বর্তমান সরকার তার যে নির্বাচনী ম্যানিফেস্টো এটা বাস্তবায়নে খুবই আন্তরিক এবং সচেতন। কতগুলো প্রোগ্রাম একসাথে করেছে আপনি দেখেন। কাজেই আশ্রয়ণ প্রকল্পের যে ব্যাপারটা সেটা ধরেন অভিযোগ আছে, কিন্তু এখনও হয়তো তদন্ত সেইভাবে শুরু করা যায়নি, বা তদন্ত শুরু নিশ্চয়ই অথরিটি এগুলো দেখছেন এবং বিবেচনা করবেন। এবং সেটা আপনারা জানেন যে সেটা তখন এটা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা অন্য আরেকটা মন্ত্রণালয়ের অধীনে সম্ভবত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইয়েতে হয়েছে। তো সেই কারণে আমি এটা নিয়ে আর বেশি কমেন্ট করতে চাই না। বাট আমি এটা বলতে চাই যে আশ্রয়ণ প্রকল্প একটা ভালো উদ্দেশ্যে হয়েছিল, কিন্তু আপনি যদি যেই জিনিসটা আপনি বলেন নাই সেটা হচ্ছে, একটা তো হচ্ছে আপনার ফিনান্সিয়াল যে ইরেগুলারিটি নিয়ে যে অভিযোগ আছে এবং ওয়াইডলি সার্কুলেটেড যে অ্যালিগেশনস, সেটা আপনার তদন্ত সাপেক্ষ। তদন্ত না করে আমি একটা রেসপন্সিবল পজিশনে থেকে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আরেকটা জিনিস পেপার পত্রিকায় দেখেছেন আপনি, এবং আপনি নিজেও জানেন যে আশ্রয়ণ প্রকল্পে যে ঘরগুলো করে দেওয়া হয়েছে গরিব মানুষকে, সেই ঘরগুলোর এখন কি অবস্থা, সেগুলো কিন্তু আমি যতদূর শুনেছি সেগুলো কিন্তু আপনার আসলে এটা যে টেকসই বা এটা যে সাস্টেনেবিলিটি, এটা অনেকটাই থাকার উপযোগী না, ভেঙে যাচ্ছে, এই ধরনের অনেক অভিযোগ শুনতে পাচ্ছি। এখন আশ্রয়ণ নিয়ে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্ল্যান আছে, আমি এটা বলি। সেটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি আমরা আলোচনা করেছি, যারা আপনার এই গরিব মানুষ, যেমন কড়াইল বস্তিতে আমরা একটা বহুতল ভবন করব, এবং সেই বিষয়ে আমরা একটা ছোট ছোট পরিবারে থাকার জন্য একটা নির্দিষ্ট স্কোয়ার ফিট 600 বা 900 স্কোয়ার ফিটের আমরা এভাবে একটা প্ল্যান করেছি। এবং আমরা এটা অলরেডি অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা এটা নিয়ে আমাদের ডিমান্ড প্লেস করেছি। এটা অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে, এবং পিডব্লিউর সাথে আলাপ করে হয়তো একটা কিছু হবে। তাতে যে লোকগুলোর থাকবার জায়গা নেই, যারা রাস্তাঘাটে থাকে বা স্লাম ডুয়েলার্স, তাদের জন্য সরকারের সামর্থ্য অনুযায়ী, আপনি জানেন যে আমাদের বাজেট সীমিত, আমাদের রাজস্ব আদায় সেই পরিমাণ, ট্যাক্স জিডিপি রেশিও সেই পরিমাণ না। সো সরকারের অনেক ভালো কিছু করবার ইচ্ছা আছে, বাংলায় যেটাকে বলে যে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। এই সীমিত সামর্থ্যের ভিতর দিয়েও আমরা আমাদের মন্ত্রণালয়ের যে ম্যান্ডেট, তার আলোকে আমরা আশ্রয়ের জন্য কিছু কাজ করতে চাই। জি, আপনি এনেছেন যে পরিত্যক্ত শিশু, পরিত্যক্ত মানুষ কিন্তু আমরা দেখি আপনার মন্ত্রণালয়ে তাদেরকে কিন্তু বেশ এখানে দেখভাল করতে হয়। আমরা এই পরিত্যক্ত মানুষগুলোর জন্য অ্যাবান্ডেন্ট পিপল, যারা রাস্তায় ঘুমায়, রাস্তায় পড়ে থাকে, যে শিশুটি এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ফুড বিক্রি করছে, সে হয়তো তার জন্মদাতা বাবার কথাই হয়তো জানে না, মা তাকে ফেলে চলে গিয়েছে, এই ধরনের যারা অ্যাবান্ডেন্ট যারা আছেন, সেটা শিশুই হোক বা মানুষই হোক, তাদেরকে কিভাবে আমরা মূল স্রোতের মধ্যে ইনভলভ করতে পারি? ভেরি ডিফিকাল্ট এই কারণে যে, যেমন আমাদের একটা প্রজেক্ট আমরা নিতে চেয়েছি, এখনও আমরা সফল হইনি, সেটা হচ্ছে পথ শিশু যারা আছে। এখন এই পথ শিশুদের নিয়ে আমরা বিআইডিএস এর সাথে একটা কাজ করতে চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় কাজটা অনেক দূর এগিয়েছেও। কিন্তু এই পথ শিশুর কীভাবে আপনি ক্যালকুলেশন করবেন, ঠিক করবেন কিভাবে? কারণ দেখা যায় যে কোনো পথ শিশু সকালে এসে আবার রাতে হয়তো তার আশেপাশের কোনো এক আত্মীয় স্বজনের বাসায় চলে যায়, কেউ আবার আপনার রাতে আসে, সারা রাত থাকে, কেউ আবার থাকে না। তো এখানে এটা হচ্ছে মুভিং পিপল। তারপরে এই পথ শিশুগুলোর যেহেতু বাবা মা পাওয়া যায় না, তাদের কোনো কিন্তু আপনার ডেট অফ বার্থ খুঁজে পাওয়া যায় না, বিগ প্রবলেম। ডেট অফ বার্থ খুঁজে না পাওয়া গেলে আপনার এনআইডি করা যায় না, এবং তাদেরকে স্কুলে ভর্তি করা অনেক সমস্যা। তো পথ শিশুদের নিয়ে আমাদের প্ল্যান আছে যে তাদেরকে আমরা একটা সার্ভে করে তাদের যদি সঠিক সংখ্যাটা নির্ণয় করতে পারি, তাহলে ডাক্তারের মাধ্যমে তাদেরকে টেস্ট করে তার একটা ডেট অফ বার্থ, কাছাকাছি ডেট বা তার বয়স কত হতে পারে, মেডিকেল সায়েন্স সেটা করতে পারে, তাদের একটা যদি আমরা ডেট অফ বার্থ দিতে পারি, এই পরিকল্পনা আমাদের আছে। এবং তারপরে ডেট অফ বার্থ হলে ধরেন আপনার তাদের এনআইডি বলেন বা অন্য জিনিসগুলো, সেটা আমাদের সরকারি তরফ থেকে আমরা চেষ্টা করব। তবে আপনি জানেন যে আমাদের মতো দেশে যেহেতু ট্যাক্স জিডিপি রেশিওর একটা ইস্যু আছে, আমাদের যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল ল্যাঙ্গুয়েজে বলে থাকি ফিসকাল স্পেস। আপনি আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যত ধরনের প্রতিষ্ঠান আছে শিশুদের নিয়ে, বার্ধক্য লোকদের নিয়ে, যত ধরনের ভাতা আছে, এবং প্রতিবন্ধী বলেন, অটিজম বলেন, ডাউন সিনড্রোম বলেন, সেরিব্রাল পালসে বলেন, আপনি যদি কোনো প্রোগ্রামে যান আপনার চোখে পানি চলে আসবে। আপনি প্রতিবন্ধী, মিরপুরে আমাদের যে প্রতিবন্ধী প্রতিষ্ঠানটা আছে, তাদের সেখানে বাচ্চারা যেভাবে শুয়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কেউ কথা বলতে পারে না, এবং তাদের জন্য যেই পরিমাণ আপনার কেয়ার গিভার দরকার, সেটাও তো আমরা দিতে পারি না। আপনি জানেন যে হামের যে সমস্যাটা আমাদের, আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে আমাদের শিশুমণি কেন্দ্র আছে, সেখানে
1 বছর থেকে 6 বছরের বাচ্চারা থাকে, যাদেরকে হয়তো কুড়াইয়া পাওয়া যায় অথবা অ্যাবান্ডান্ড অথবা ইলিজিটিমেট চাইল্ড, তাদেরকে আলটিমেটলি দে এন্ড আপ ইন আওয়ার কী বলে ওইটাকে আপনার ছোট মনি নিবাস। এখন আপনি চিন্তা করেন যে আমাদের মতো বাংলাদেশে যেখানে 16 থেকে 18 কোটি লোকের দেশ, সেখানে আমার অল্প কয়টা 3টা 5টা 10টা ছোট মনি নিবাসে কিছুই হয় না। আরেকটা জিনিস দেখেন, আমাদের মন্ত্রী মহোদয় আজকেই বললেন, এই ছোট মনি নিবাসগুলোতে কিন্তু আমাদের কোনো এই পর্যন্ত কোনো আপনার যে প্যাডিয়াট্রিক্সের ডাক্তার কিন্তু নেই। খুবই দুঃখজনক, এই যে হাম হচ্ছে না, আমাদের কয়েকটা বাচ্চা হামে কিন্তু এফেক্টেড হয়েছে এবং আমাদের অফিসাররা রাউন্ড দ্য ক্লক কাজ করছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু একজন ডাক্তার, উনি নিজে ভিজিট করেছেন এবং উনি নিজের উদ্যোগে এডিশনাল ডক্টর সেখানে ডেপুট করেছেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা কেন্দ্রে আপনি যদি অটিস্টিক কেন্দ্রে যান, দেখবেন যে সেখানেও কিন্তু আমাদের রিসোর্সের লিমিটেশন আছে, কেয়ার গিভার নেই, ক্লিনার নেই। কারণ আমি নিজে অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছি, আমি বাজেটে কাজ করেছি, অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছি, এনবিআরে কাজ করেছি। অর্থ মন্ত্রণালয় কিন্তু চায়, অর্থ মন্ত্রণালয় কিন্তু আপনার বাজেট দিতে চায়, কিন্তু 16 কোটি 18 কোটি লোকের দেশ, যদি যেমন ধরেন আমাদের বয়স্ক ভাতা এই মুহূর্তে প্রায় 62 লক্ষ লোক বয়স্ক ভাতা পায়। আমি দেখেছি গতবার বাজেটের সময় আমি মাননীয় অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সামনে ছিলাম, বিকজ আমি তখন এনবিআর অর্থ বিভাগে ছিলাম। যখন তারা ভাতা বাড়াতে যায় 50 টাকা বা 100 টাকা ক্যালকুলেশন করতে থাকে, কারণ আপনার কাছে হয়তো মনে হতে পারে, অন্য লোকের কাছে মনে হতে পারে মাত্র 50 টাকা ভাতা বাড়ালো, কিন্তু ওই 50 টাকা বা 100 টাকা ভাতা বাড়াতে গেলে ইন ওয়ান স্কিম দেখা যাচ্ছে যে আপনার কয়েকশো কোটি টাকা, 1000 কোটি টাকা বেড়ে যাচ্ছে। তো সেখানে আবার শিক্ষকদের ডিমান্ড আছে, ডাক্তারদের ডিমান্ড থাকে, পরিবেশ, ক্লাইমেট চেঞ্জ, রোডস অ্যান্ড হাইওয়েজ, আপনার এয়ারপোর্ট, ইউনিভার্সিটি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কম্পিটিং প্রায়োরিটিস মানে আপনি একটাতে দিলে আরেকটাতে আপনার রিসোর্সের ঘাটতি পড়ে যায়। আপনি যদি একটাতে একটু বেশি দেন, তাহলে আপনার প্রাইমারি শিক্ষকদেরকে আপনি হয়তো পর্যাপ্ত পরিমাণে বেতন দিতে পারবেন না, অথবা বোনাস দিতে পারবেন না, অথবা এমপিও ভর্তি করতে আপনার সমস্যা হবে। যে জন্য যে আমাদের ফিসকাল স্পেস যে কথাটা, সেটা কিন্তু আমাদের একটা বড় সমস্যা। এবং এই কারণে আপনার সোশ্যাল সেফটিনেট যে মেজার্সগুলো আছে, যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, আপনি শুনলে আশ্চর্য হবেন যে হয়তো অনেকে বলে যে 650 টাকা 700 টাকা কী হয়, বার্ধক্য বয়স্ক ভাতা 700 টাকা, প্রতিবন্ধী ভাতা 900 টাকা। কিন্তু আপনি জানেন যে আমাদের এই মুহূর্তে এই 2025-26 অর্থ বছরে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাবদ বাজেট হচ্ছে 1,16,831 কোটি টাকা, যেটা আপনার আমাদের মোট বাজেট সাইজের একটা সিগনিফিকেন্ট অংশ এবং জিডিপির 1.98% বা 97 or 98%। তো আমাদের মতো দেশ 1 লক্ষ কত বললাম, প্রায় 15 লক্ষ টাকা, হ্যাঁ, আপনার এই যে 1,16,17,000 কোটি টাকা, এটা কিন্তু বিগ অ্যামাউন্ট। কারণ কি? কারণ হচ্ছে আপনার এরপর আমাদের ডেট সার্ভিসিং, সেখানে আমাকে দিতে হচ্ছে 1 লক্ষ প্রায় 20,000 কোটি টাকার উপরে লোন এবং লোনের ইন্টারেস্ট যেটা আপনার। তারপরে আপনার ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা, তো আমার দেখা যায় এনবিআর যে রাজস্বটা আদায় করে তার পুরোটাই প্রায় গভর্নমেন্টের কিন্তু অপারেটিং এক্সপেন্ডিচারে খরচ হয়ে যায়। তাহলে আমাদের যে এডিপি বা আমাদের যে ডেভেলপমেন্ট বাজেট, সেটা কোত্থেকে আসে? সেটা আমাদেরকে ডেভেলপমেন্ট পার্টনার থেকে গ্র্যান্ট অথবা লোন অথবা দেশের ভিতর থেকে লোন নিতে হয়। এটাই হচ্ছে আমাদের, দিস ইজ দি প্যারাডক্স অফ আওয়ার কান্ট্রি। যে নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরব, তবে আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই সামাজিক সুরক্ষা খাতের মধ্যে আমাদের ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এটি বর্তমান সরকারের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এবং তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সেটা করা শুরু করেছে। এটি সরকারের একটা অবশ্যই সাহসী পদক্ষেপ। আপনি অনেকগুলি চ্যালেঞ্জের কথা বললেন, আমাদের জিডিপির কথা বললেন, আমাদের বৈদেশিক ঋণ পরিষেবার যে চ্যালেঞ্জ, $113 বিলিয়ন এখন আমরা ঋণ পরিশোধ, আমাদের ঋণের বোঝা $6 বিলিয়ন সুদে আসলে প্রতি বছর পরিশোধ করতে হচ্ছে। এর মধ্যেও এটি সরকারের একটা বড় সাহসী পদক্ষেপ। এবং এখানে একটা বড় বিষয় যে আলোচনাটা আমি মনে করি এবং আপনিও ভাবলেন, যেটা নিয়ে সরকার চিন্তা করছে, যে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে গিয়ে সুবিধাভোগী নির্বাচন, এবং যেখানে যাতে স্বজনপ্রীতি, আত্মীয়তার রাজনৈতিক প্রভাব যাতে না থাকে, সেই জায়গাটা সরকারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এবং একই সাথে যে যারা সামাজিক সুরক্ষার আওতার মধ্যে আসবেন, তারাও যাতে এই ধরনের সহযোগিতা করে, যে সহযোগিতার মধ্যে আসলে সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন দিয়ে আমরা এই কার্যক্রমটাকে আরও বেশি বেগবান করতে পারি। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতি নিতে চাই। অনেকগুলো ইনফরমেশন এখানে এসছে এবং সেই ইনফরমেশনগুলি দেওয়ার জন্য আজকে আমাদের সাথে সামাজিক সুরক্ষা খাতে জীবন মান উন্নয়নের কথা বলবার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ রয়েছেন আমাদের সাথে। আমরা প্রথম বিরতির পর আবারও মাননীয় সচিব ডক্টর
আবু মোহাম্মদ ইউসুফ স্যারের সাথে আবারও ফিরে আসবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ রয়েছেন আমাদের সাথে। ডক্টর ইউসুফ, আমরা এই যে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির যে কয়েকটা দিকের কথা আলোচনা করতে গিয়ে এটাকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখেছি, এবং এটি প্রথমবারের মতো বাংলাদেশে বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা এখানে বলা হচ্ছে। আমরা জানি যে বিগত শাসনামলে যে রক্তক্ষরণ, যে আমরা অতিরঞ্জিত যে প্রকল্পগুলো যেগুলোতে 30-40% ব্যয় ছিল কিন্তু ভুয়া ব্যয় হিসাবে আমরা এখন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমাদের জিডিপি রেশিও কম, আমাদের কর দেওয়ার প্রবণতা, আমরা এখনও পর্যন্ত সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা যেতে পারিনি। আমাদের কর ব্যবস্থাপনাও চ্যালেঞ্জ রয়েছে, সেখানেও কিন্তু এখনও পর্যন্ত যে কর ভীতিটা কিন্তু দূর করার সম্ভাবনা। সেই অবস্থায় বর্তমান ভঙ্গুর যে অর্থনীতি, মধ্যপ্রাচ্যের যে চ্যালেঞ্জ, আমদানি রপ্তানি বাণিজ্যের একটা চ্যালেঞ্জ পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে এই সর্বজনীন সুরক্ষা কর্মসূচি সরকার যেটা গ্রহণ করেছে, এর অর্থায়ন নিয়ে সরকারকে কোনো ধরনের বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে কিনা, বা কিভাবে করতে পারে বলে আপনি মনে করেন? এটা তো আসলে একটা খুবই আলোচিত প্রশ্ন, এবং আপনি ঠিকই বলেছেন। আমাদের যেহেতু ট্যাক্স জিডিপি রেশিও কম, আমাদের তো এটা একটা অনেকেই মনে করে এটা খুবই একটা চ্যালেঞ্জের বিষয়। বাট আমি মনে করি যে এটা বর্তমান সরকারের একটা অন্যতম সাহসী পদক্ষেপ। তবে এই সাহসী পদক্ষেপ বা এই চিন্তাটা কিন্তু হঠাৎ করে মাথায় আসলো এবং আমরা দিয়ে দিলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। আমি যেহেতু আমার মন্ত্রণালয় থেকে আপনার ফ্যামিলি কার্ড আমরা শুরু করেছি, পাইলটিং করেছি, এবং ইতোমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা এবং বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। সো আমরা এটা নিয়ে কাজ করেছি, জানার চেষ্টা করেছি, এবং আমি যেটা জানতে পেরেছি, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা যারা আছেন ফ্যামিলি কার্ড এবং সামাজিক সুরক্ষা বিষয়ক উপদেষ্টা, তারা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচি এক্সামিন করেছেন। যেমন ব্রাজিলের করেছেন, ইন্দোনেশিয়ার করেছে, আছে, ইন্ডিয়াতে আছে। তো ওদের দেশের যে মডেলগুলো তারা এক্সামিন করে আমাদের বাংলাদেশে যেটা আমরা চালু করতে পেরেছি তাদের যেই পলিসি পেপারের ভিত্তিতে এবং রিকমেন্ডেশনের ভিত্তিতে, সেখানে কিছু জিনিস উঠে আসছে যেটা চিন্তা করবার ব্যাপার আছে, খোরাক আছে। একটা হচ্ছে আমাদের যেই এডিপি, আপনার যে ডেভেলপমেন্ট বাজেট, প্রতি বছর দেখা যায় যে এডিপি নিয়ে একটা ইমপ্লিমেন্টেশনের একটা রেট নিয়ে কিন্তু একটা সমালোচনা থাকে যে আমরা পুরো এডিপিটা বাস্তবায়ন করতে পারিনি, কখনো কখনো 85%, কখনো কখনো 80%, 88%। তো সেখানে দেখা যায় 10-15% আপনার টাকা খরচ হয় না। তার মানে হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট যদি আপনি মনে করেন 2,30,000 কোটি টাকা বা 2,50,000 কোটি টাকা হয়, একটা এস্টিমেটেড ফিগার আর কি, তাহলে তার 10%ও যদি বা 15%ও যদি ওখানে আনস্পেন্ড থাকে, সেখানে একটা বড় একটা অঙ্ক কিন্তু থেকে যাচ্ছে, প্রায় 30,000-35,000 কোটি টাকা। তারপরে আপনার আমাদের যে দেখা যায় যে আপনার মেগা প্রজেক্ট যেটা আপনি বললেন, গত বেশ কয়েক বছরে মানে অনেক মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে, এবং এই মেগা প্রজেক্টগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে, এবং আইসিটি প্রজেক্টগুলো নিয়েও কিন্তু অনেক সমালোচনা আছে, এবং এখানে ট্যাঞ্জিবল কোনো সেই অর্থে সেই বেনিফিট দেখা যাচ্ছে না। তো এই মেগা প্রজেক্টগুলোতে বেশ অপচয় এবং আপনার মানে দুর্নীতিরও অনেক ধরনের অভিযোগ শোনা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। সেজন্য বর্তমান সরকার যেটা চিন্তা করছে যে এত বিশাল বিশাল প্রজেক্ট না নিয়ে যেটা আপনার ম্যানেজেবল প্রজেক্ট, মানে আপনার অত বেশি বড় মূল্যের না, ম্যানেজেবল প্রজেক্ট নেওয়া হবে যেটা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনে একটা ট্যাঞ্জিবল বেনিফিট দেখা যাবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনার ফ্যামিলি কার্ডের কথাটা আমি বারবার বলছি এই কারণ এটা হচ্ছে বর্তমান সরকারের শুধু ফ্ল্যাগশিপ গুরুত্বের দিক থেকে না, এটা অ্যামাউন্টের দিক থেকেও। তো এই অ্যামাউন্টটা আসবে কোত্থেকে? একটা হচ্ছে আপনার ধরেন এই প্রজেক্ট যেটা বাস্তবায়ন হয় না সেখান থেকে একটা অ্যামাউন্ট, মেগা প্রজেক্ট যদি না হয় তাহলে সেখান থেকে কিছু বাঁচবে। আর আপনি গত দুটো মিটিং নিশ্চয়ই খেয়াল করেছেন, মানে যতগুলো প্রজেক্ট গিয়েছে সেগুলোর সাথে সাথে কিন্তু পাস হয়নি। কিন্তু প্রথম মিটিংয়ে আমার যতদূর মনে পড়ে 5টা মাত্র প্রজেক্ট পাস হয়েছে, অর্থাৎ প্রচুর অ্যানালাইসিস করা হয়েছে। এবং আপনার সরকার চিন্তা করছে যে প্রজেক্টগুলো থার্ড টাইমের পরে যদি কোনো প্রজেক্ট যায় ফোর্থ টাইমে, তাহলে কেন ফোর্থ টাইম পর্যন্ত গেল, এর জন্য কারা দায়ী? গভর্নমেন্ট অফিসার না আপনার টেন্ডার না পিডি, কী কারণে দেরি হলো? এবং আপনি জানেন যে টাইম ওভাররান মানেই হচ্ছে
কস্ট ওভাররান। সময় যখন বেড়ে যায় তখন খরচটাও বেড়ে যায়। আপনি জানেন যে রূপপুর প্রজেক্টের কত টাকা দিয়ে শুরু হয়েছে এবং আলটিমেটলি এটা কত বাজেটে আসছে। আপনি যদি পদ্মা সেতুর কথা চিন্তা করেন, এটা ইনিশিয়াল যে ফিগার ছিল, ফাইনালি যখন প্রজেক্টটা পাস হয়েছে বা প্রজেক্টটা যখন বাস্তবায়ন শেষ হলো, সেটা কিন্তু খরচ কিন্তু অনেক বেড়ে গেছে। সো এই যে বড় বড় প্রজেক্ট থেকে সরে আসা এবং যেন তেনভাবে আপনার পাস করে দেওয়া, তাতে তো আপনার এডিপির একটা বিশাল অঙ্ক যাচ্ছে। তো এইখানে যদি সতর্কতার সাথে যদি আপনার কোয়ালিটি প্রজেক্ট নেওয়া যায় এবং সেটা নেওয়ার চেষ্টা হচ্ছে, কাজ হচ্ছে, তাহলে কিন্তু সেখানেও কিন্তু আমাদের বেশ কিছু অর্থ সাশ্রয় হবে। তো এইটা হচ্ছে দুইটা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যে কোয়ালিটি স্পেন্ডিং, অর্থাৎ খরচটা যাতে আপনার কোয়ালিটি কাজে খরচ হয়, সেজন্যও কিন্তু আমাদেরকে কিন্তু অলরেডি একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। আমরা যাতে মানে সরকারের ব্যয়, অপারেটিং ব্যয়ের ক্ষেত্রে অনেকগুলো রেস্ট্রিকশান আসছে। তো এইভাবে আরেকটা হচ্ছে যে সরকার যেটা বিশ্বাস করেন এবং আমরাও যেটা বিশ্বাস করি, যে এই যে সোশ্যাল সেফটি নেটের যে বিগ প্রজেক্ট, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা অন্য যেগুলো আছে, এটা সরকার কিন্তু এটা বাস্তবায়ন করবে এবং এটা করার জন্য অন্য অপ্রয়োজনীয় যে খরচগুলো আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করে সেগুলোর ক্ষেত্রে আপনার যে ফ্যাট আছে সেই ফ্যাটটা কমিয়ে আনা হবে। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে ফ্যামিলি কার্ডটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা কি একটা শুধুমাত্র সোশ্যাল সেফটি নেট প্রজেক্ট? না, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে ফ্যামিলির যারা গৃহকর্ত্রী মহিলাদেরকে। এবং সারা পৃথিবীতে স্টাডিতে দেখা গেছে এবং আমাদের বাংলাদেশের এক্সপিরিয়েন্সেও, আপনি যদি আপনার ফ্যামিলি, আমার মায়ের কথা চিন্তা করি, আমার বোনের ফ্যামিলির কথা চিন্তা করি, সাধারণত মেয়েদের হাতে যখন টাকা যায় তখন সেই টাকাটা তারা নিজে না খেয়ে হলেও তার বাচ্চার শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি কাজে খরচ করে। এবং মেয়েদের কাছে যখন টাকা যাবে, এই যে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, এই যে পরবর্তী জেনারেশন যারা আসবে, তাদের ২,৫০০ টাকার খরচটা যদি তাদের কাছে তাদের জন্য খরচ করা হয়, তাহলে আমরা রিলেটিভলি একটা বেটার জেনারেশন পাবো, যারা আমাদের ভবিষ্যতে কিন্তু হিউম্যান ক্যাপিটাল হিসাবে এই দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। আবার এটার যদি আপনি অন্যদিক চিন্তা করেন, যখন একটা মেয়ের হাতে বা একটা হাউসহোল্ড, ফিমেল হেডেড হাউসহোল্ড, অর্থাৎ মহিলা গৃহকর্ত্রীর কাছে সরকারের তরফ থেকে প্রতি মাসে ২,৫০০ টাকা যাবে, তখন কিন্তু আমরা যেটাকে বলি যে নারীর মর্যাদা ফ্যামিলিতে কিন্তু বেড়ে যাবে, নারীর কিন্তু ক্ষমতায়ন হবে। এটাকে এটা দেখেন মাল্টিপ্লায়ার পজিটিভ ইফেক্ট কিন্তু আছে। সেই কারণে আপনার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ফ্যামিলি কার্ড যেনভাবে দেওয়া হবে না, যেই পরিবারের যে গৃহকর্ত্রী তার কাছে দেওয়া হবে। এবং এটা দিলে পরে যেমন আপনার শিক্ষার উন্নয়ন হবে, পরিবারের নিউট্রিশন চাহিদা হবে, আমাদের ফিউচার জেনারেশন হিউম্যান ক্যাপিটাল হিসাবে ডেভেলপ করবে এবং ডেফিনেটলি এটা দারিদ্র বিমোচনের একটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট টুল। তবে এখানে যে সমালোচনাটা অনেকে করছে, তারা না বুঝে হয়তো করছে যে এই টাকা দিয়ে একটা আমরা অলর জেনারেশন বানাচ্ছি অথবা তারা এটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তা না। আপনি যদি আমাদের ব্যুরো অফ বাংলাদেশ স্ট্যাটিস্টিক্সের তথ্য দেখেন, তাহলে দেখবেন যে আমাদের একটা এই ধরনের একটা ফ্যামিলির মানে অ্যাভারেজ ইনকাম হচ্ছে ২,৫০০-৩,০০০ টাকা। তো একজনের ইনকামের সমান মোটামুটি ২,৫০০ টাকা দেওয়া হচ্ছে। বাট এই ধরনের একটা গরিব ফ্যামিলির ৪ জন বা ৫ জন মেম্বার যদি আপনি নিয়ে দেখেন, তাহলে তাদের অ্যাভারেজ কিন্তু পুরো মাসের খরচ কিন্তু অনেক টাকা, সেটা কিন্তু ২,৫০০ টাকা হয় না। এবং গ্লোবাল যে স্ট্যাটিস্টিক্স, গ্লোবাল যে স্টাডি, তাতে বলা হয় যে সারা পৃথিবীতে এই ধরনের প্রোগ্রামগুলোতে একটা এই ধরনের ফ্যামিলির মাসিক যে ব্যয় হয়, আপনার ধরেন সাধারণভাবে ভেরি অর্ডিনারি লাইফ করতে গেলে তার অ্যারাউন্ড 20-25% কিন্তু সর্বোচ্চ তারা কিন্তু এই ধরনের ফ্যামিলি কার্ড, আর এটার নামটা তো ভিন্ন বাট একই জিনিস হয়। আমাদের এখানেও আমরা যে ফ্যামিলি কার্ড দিচ্ছি তা কিন্তু এই ধরনের ফ্যামিলির ৫ জনের একটা মানুষকে আমরা একটা ইউনিট হিসাবে বিবেচনা করছি। অর্থাৎ একটা ফ্যামিলিতে ৫ জন যদি থাকে তাহলে সে একটা কার্ড পাবে। বাট যদি যৌথ ফ্যামিলি হয়, সেখানে যদি ১০ জন থাকে, মানে ৫ জনের বেশি হলে, ৭ জন বা ৮ জন হলে, তখন সে 2টা ফ্যামিলি কার্ড পাবে। তাহলে আমার ফ্যামিলি কার্ড দিয়ে সে তার সর্বোচ্চ খরচের 20% বা 22% সে মেটাতে পারবে। বাকি 70-75% কিন্তু তাকে কাজ করে অর্জন করতে হবে। ফ্যামিলি কার্ড যে টাকাটা দিচ্ছি, দ্যাট ইজ গুড এনাফ। আমার যদি বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, প্রতিবন্ধী ভাতা বলেন, তার থেকে 3 থেকে 4 গুণ। কারণ ওখানে তো 650-700
সর্বোচ্চ হচ্ছে 900 টাকা প্রতিবন্ধী ভাতা, এখানে সে পাচ্ছে 2,500 টাকা। 2,500 টাকা পেলেও তার যদি মাসে মিনিমাম 12-15 হাজার টাকা খরচ হয়, তা 2,500 টাকা দিয়ে তো সে তার পুরো ফ্যামিলির খরচ চালাতে পারবে না, তাকে অবশ্যই কাজ করতে হবে। কাজেই ওই যে ফ্যামিলি কার্ড দিলে যে লোকজন ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এই সমালোচনাটা কিন্তু সঠিক নয়। মানে দরিদ্র দুষ্ট চক্রে পড়ে কিনা সেটার একটা কথা সমালোচনা করবার চেষ্টা করে। আমি আরেকটা জায়গায় একটু আসতে চাই। সরকারের আসলে মানে বিচক্ষণতা আমরা 2-3 মাসের মধ্যে কিন্তু বুঝতে পারছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাড্রেস করবার চেষ্টা করছে। এটা যদিও ইস্যুটা খুব বড় নয়, কিন্তু আমরা জেলে যারা মধু সংগ্রহ করে, লবণ চাষি, যেমন যারা মধু সংগ্রহ করতে হয়, বাঘের আক্রমণে কিন্তু তারা মারা যাচ্ছে, বা এই ধরনের অনেক ঝুঁকিপূর্ণ পেশা আছে কিন্তু, যে ঝুঁকিপূর্ণ পেশা যারা মৃত্যুবরণ করে বা আহত হয়, তো তাদের জন্য এই সামাজিক সুরক্ষার খাতের কোনো রকম কোনো বরাদ্দ আছে কিনা বা কিছু? এটা খুব একটা ট্রিকি প্রশ্ন, ডেফিনেটলি ভেরি ডিফিকাল্ট টু আনসার। এটাতে আসলে একাধিক মিনিস্ট্রি আছে, ক্রস কাটিং। যেমন ধরেন একদিকে আপনার যদি বাঘ বলেন বা সুন্দরবনের মধুহারণ বলেন, তখন সেটা চলে যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে আপনার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতায়। তারা কিন্তু আবার জেলেদের যখন আপনি জানেন যে যখন ইলিশ মাছের ইয়ের জন্য বন্ধ থাকে, ইলিশ মাছ আহরণ বন্ধ থাকে কয়েক মাস যাতে ইলিশ উৎপাদনের জন্য, তখন জেলেরা কিভাবে বেঁচে থাকে তাদের জন্য কিন্তু আবার আরেকটা প্রোগ্রাম আছে মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের। এবং এই সবগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমরা এই মুহূর্তে 11টা প্রোগ্রাম বাস্তবায়ন করছি। আপনার বিধবা ভাতা থেকে শুরু করে অনগ্রসর ভাতা সব কিছু মিলে, প্রতিবন্ধী ভাতা, তারপর চা শ্রমিক, হিজড়া, বেদে, এদের জন্য কিন্তু আমাদের কিন্তু আলাদা প্রোগ্রাম আছে। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে সরাসরি এদের জন্য আলাদা হয়তো প্রোগ্রাম নাই, কিন্তু যেমন একটা ফেমাস শব্দ আছে আপনি জানেন, সেটাকে আমরা বলে থাকি বাঘ বিধবা। বাঘ বিধবা মানে যেই হাজব্যান্ডকে টাইগার খেয়ে ফেলেছে, অর্থাৎ যে বাঘের হাতে জীবন দিয়েছে, তার ওয়াইফ তো বিধবা, তো তাদেরকে পপুলারলি নোন অ্যাজ বাঘ বিধবা। তো এই বাঘ বিধবা তো আমরা ওই যে বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতার আওতায় চলে আসছে। সো ওর জন্য আলাদাভাবে দেওয়ার দরকার হচ্ছে না। প্রশ্ন যেটা, সেটা সবচেয়ে বেশি যেটা আলোচিত হয় এবং যেটা নিয়ে অনেকেই প্রশ্ন করে যে 700 টাকা 900 টাকা এটাতে কি হয়। আমি আপনাকে যেটা আগে উত্তর দিয়েছি যে আমাদের সরকার 1,17,000 কোটি টাকা এই মুহূর্তে দিচ্ছে, ডেসপাইট ভেরি লো ফিসকাল স্পেস। সরকারের ইচ্ছা আছে এটা আরও বাড়াবে, যেমন আগামী অর্থবছর থেকে একটু একটু বাড়বে। দুটো জিনিসে বাড়বে, দুই দিক থেকে বাড়বে। একটা হচ্ছে ভাতাটাও একটু বাড়বে, আবার আপনার সংখ্যা, যেমন এই মুহূর্তে আমার বয়স্ক ভাতা দিচ্ছি আমরা প্রায় 61 লক্ষ সামথিং, মানে প্রায় 62 লক্ষ মানুষকে। আগামী বছরে এটা হয়তো 65-66 লক্ষ হবে। আবার আপনি দেখবেন সর্বাঙ্গে ক্ষত ঔষধ দিবেন কত। আমার কোন সেক্টর বাকি আছে, যেমন এতিম, বেসরকারি এতিমখানাতে আমরা কিন্তু একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা গ্র্যান্ট দিয়ে থাকি, সেটাকে আমরা বলি ক্যাপিটেশন গ্র্যান্ট। তো এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা দেওয়ার নিয়মটা হচ্ছে, সেটা অফিসিয়ালি রিকগনাইজ যে বেসরকারি এতিমখানা আছে, তাদের যেই প্রকৃত অর্থে যে ছাত্র সংখ্যা আছে, তার সর্বোচ্চ 50%কে আমরা প্রতি মাসে 2,000 টাকা করে দিয়ে থাকি। তো অ্যাজ ইউজুয়াল সেখানেও কিন্তু আপনার কিছু কিছু কমপ্লেন তো আছেই, যে ছাত্র সংখ্যা একটু বেশি দেখবার প্রবণতা আছে। তো আপনার যে মূল প্রশ্নে ফিরে আসি, এই যে মধু আহরণকারী যারা বা বাঘ বিধবা বা অন্য যারা খুব ঝুঁকিপূর্ণ কাজ করে, তাদের জন্য স্ব মিনিস্ট্রির কিছু কিছু প্রজেক্ট আছে। যেমন মাছ ধরে যারা, তাদের যখন মাছ ধরা বন্ধ থাকে তখন তো তাদের রুটি রুজি বন্ধ থাকে, তখন মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় থেকে টাকাটা নেয়। আমাদের যে প্রজেক্টগুলো আছে, আমাদের প্রায় 12,000 কোটি টাকার উপরে, প্রায় 13,000 কোটি টাকার মতো আমাদের এক বছরের সোশ্যাল প্রোটেকশন মেজার্সের বাজেট, সবগুলো এটাও আমরা অর্থ মন্ত্রণালয় থেকে নিয়ে থাকি। সো আমাদের যাদেরই টাকার দরকার হয়, যেই মিনিস্ট্রির টাকার দরকার হয়, তারাই আমরা অর্থ মন্ত্রণালয়ে যাই। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের তো আপনার একটা ভান্ডারের সীমাবদ্ধতা আছে। যাক, আমি সব মিলিয়ে যে বিষয়টা আপনার কাছ থেকে বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সরকার ব্যয় সাশ্রয়ী যে প্রকল্পগুলো সেগুলিকে খুব গুরুত্ব দিচ্ছে, রক্তক্ষরণ না হয়, যাতে ভুয়া ব্যয় না হয়। আপনি বললেন যে সর্বশেষ মিটিংয়ে 4-5টা প্রজেক্ট নানা আলোচনার মধ্যে দিয়ে কিন্তু যে বিগত আমরা দেখেছি খালি প্রজেক্টের পর প্রজেক্ট লক্ষ লক্ষ আউট অফ অ্যারাউন্ড, আমার ঠিক মনে নাই, সম্ভবত 25টা কি 20টা প্রজেক্টের মধ্যে থেকে প্রথম এডিভি মিটিংয়ে এই সরকারের মাত্র 5টা প্রজেক্ট পাস হয়েছে এবং খুব ভালো টেস্ট হচ্ছে, চেক হচ্ছে। আমরাও কিন্তু গভর্নমেন্ট মেশিনারিও কিন্তু খুবই অ্যালার্টিভ এখন। ইভেন যে পদ্মা সেতুর কথা যেটা আমরা দেখলাম যে প্রথমে এক ধরনের ব্যয় দেখানো হলো, পরে আবার এটা ব্যয় বেড়ে গেল। এই সেতু করার চাইতে যে রেল লাইনটা করা হলো, রেল লাইনের ব্যয়ও কিন্তু অনেক হলো, এবং সেই রেল লাইনটা আসলে ফিজিবল কিনা এটা আমাদের যদি কস্ট
প্রফিট বেনিফিট অ্যানালাইসিস আমরা চিন্তা করি, সেটা কতখানি আমাদের জন্য উপকার হবে। আমরা কর্ণফুলী টানেলের কথা এখানে আসেনি, কর্ণফুলী টানেল আসলে সেটি আসলে কতখানি আমরা আমাদের জন্য না, আমি এই কথা বলতে যাচ্ছিলাম, আপনি ঠিকই বলেছেন, আই ওয়াজ লুকিং ফর দ্য নেম। কর্ণফুলী টানেল দেখেন, কর্ণফুলী টানেল কিন্তু এটার ফিজিবিলিটি স্টাডি কিভাবে হয়েছে, আদৌ হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এটা তো আপনার কাজ করছে না এবং এটা অনেকে ইউজই করছে না। সো এত বড় একটা যেটাকে আমরা বলি এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট, শ্বেতহস্তি, আমাদের মতো জাতি কি আমরা কি কেনই অ্যাফোর্ড যে আমরা কি হাজার হাজার প্রজেক্ট এভাবে নিয়ে, এবং আমি যখন অর্থ মন্ত্রণালয়ে কাজ শুরু করি তখনকার অর্থ সচিব বলেছিল, তখনকার কথা, এটা 2000 ধরেন আপনার 18-19-এর দিকের কথা, হ্যাঁ, তখন অর্থ সচিব স্যার বলেছিল যে এক বছরে আপনার যে প্রজেক্টগুলো তখন পাস হতো, তখন প্রজেক্টের ওই সময়ে 15 লক্ষ কোটি টাকা লাগতো প্রজেক্ট, কিন্তু সরকারের কাছে টাকা দেওয়ার মতো আছে 7.5 লক্ষ কোটি টাকার মতো। তাহলে আপনি 7.5 লক্ষ কোটি টাকা যদি থাকে আর আপনি যদি 15 লক্ষ কোটি টাকার প্রজেক্ট পাস করেন, তাহলে ওই প্রজেক্টের সব টাকা তো আমি সময় মতো দিতে পারবো না। তাহলে কি হবে, প্রজেক্টটা সময়টা বাড়াতে হবে। তো প্রজেক্টটা সময় বাড়াতে গেলে আপনার অন্য কিছু যদি নাও আপনার বাড়ে, আপনার ওই প্রজেক্টের লোক বলে তো বেতন ভাতা তো অ্যাটলিস্ট আপনাকে দিতে হবে, তারপরে ওই প্রজেক্টের অফিস খরচ তো দিতে হবে, বাড়ি ভাড়া তো দিতে হবে। সো এই যে প্রজেক্ট আমরা যখন নিচ্ছি, তখন যদি এই প্রজেক্টগুলোকে ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া সম্ভব হয়, তাহলে দেখা যাবে যে আপনার যে প্রজেক্টগুলো নেবেন সেগুলো একদিকে দোজ প্রজেক্টস উইল হ্যাভ পজিটিভ ইম্প্যাক্ট অন আওয়ার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। সিমিলারলি সেই প্রজেক্টগুলো তখন কিন্তু আমরা যতটুকু টাকা দেওয়ার দরকার প্রজেক্ট বাস্তবায়নের জন্য, সেই টাকাটা দেওয়া সম্ভব হবে। আদারওয়াইজ ওই যে আপনি 100 প্রজেক্টের টাকা আমি দিতে পারবো, আমার বাজেট এবং ট্যাক্স জিডিপি রেশিও, বা আমি গভর্নমেন্ট বাইরে থেকে দেশের ভিতর থেকে যে এডিপির জন্য যে টাকাটা আমি লোন হিসাবে নিচ্ছি, সেটা আমি হয়তো অর্ধেক প্রজেক্টে টাকা দিতে পারবো, বাকি অর্ধেক, অথবা প্রত্যেকটা প্রজেক্টেই দিব, কিন্তু আমি কিছু 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 দিব। আপনি জানেন কিনা জানি না, প্রজেক্টে এডিপিতে প্ল্যানিংয়ে একটা কনসেপ্ট আছে, একটা প্রজেক্টকে বাঁচায় রাখার জন্য দেখা যায় যে 100 টাকা বা 1 টাকা বরাদ্দ দিয়ে রাখে। আপনি যদি ওই প্ল্যানিংয়ের বই দেখেন আপনি দেখবেন, আমি নিজেও জানতাম না। আমি বললাম যে ভাই এখানে 100 টাকা বা 1 টাকা 1000 টাকা এটা কেন দিল, এটা দিতে কোনো কাজ হবে না। বলে স্যার এটা একটা বরাদ্দ দিয়ে রাখলো, প্রজেক্টটা বেঁচে থাকলো আর কি, প্রজেক্টটা জীবিত আছে সেটা বোঝানোর জন্য। দর্শক, আমরা আবার একটা বিরতি নিতে চাই। আমরা অনেক বিষয় বুঝতে পারছি এবং দর্শকরাও জানতে পারছেন, এবং সেক্ষেত্রে সরকারের কর্মকৌশল নিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা অতিরঞ্জিত প্রজেক্ট, আমাদের যে প্রজেক্টগুলি রক্তক্ষরণ হতে পারে, আমরা সাশ্রয়ী বাজেট আমরা করবার দিকে যেতে হবে, আমাদের যে ট্যাক্স জিডিপি সেগুলি বাড়াতে হবে, কর আহরণ বাড়াতে হবে। সব কিছু মিলিয়ে সরকারের যে সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়ন করবার জন্য সরকার সব ধরনের তাদের যত নিয়ন্ত্রিত পদক্ষেপ আছে সব পদক্ষেপ গ্রহণ করছে। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জা শুভরাত্রিতে আবার ওটা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আমাদের আজকে যিনি অতিথি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব ডক্টর আবু মোহাম্মদ ইউসুফের সাথে আবারও ফিরে আসবো। আমরা একই আলোচনা করব প্রান্তিক জনগোষ্ঠী জীবন মান উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভূমিকা নিয়ে। প্রিয় দর্শক, আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর আবারও ফিরে এসেছি সামাজিক সুরক্ষার কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠী জীবন মান উন্নয়ন কীভাবে করবে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে উপস্থিত রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। ডক্টর ইউসুফ, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সকলেই কর্মদক্ষতা এবং সব কিছুর যে প্রচেষ্টা, সে প্রচেষ্টার কথা শুনতে পেয়েছি, এবং আমরা নানা সমালোচনাও করেছি ইতিপূর্বে যে ভুল ত্রুটিগুলো ছিল, সেখান থেকে কিন্তু আমরা বাস্তবিকভাবে শিক্ষা গ্রহণ করে যেতে চাই। এখন যে চ্যালেঞ্জটি আমরা আলোচনা করলাম, এই খাতের জন্য অর্থ যোগান করা, সামাজিক সুরক্ষা ভোগীদের নির্বাচন করতে গিয়ে যাতে কোনো রকম অনিয়ম দুর্নীতি না হয়। কিন্তু একটা বিষয়, ডাবল ডিপিং যে বিষয়টা, একই ব্যক্তির দ্বৈত যে সুবিধা নিবার যে অভিপ্রায় থাকে, সেই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করা যাবে? এটা খুব ভালো একটা প্রশ্ন। আপনি রাইটলি বলেছেন যে ডাবল ডিপিং এই কনসেপ্টটা আসলে অনেকেরই জানা থাকে না বা জানা নেই। আপনি ঠিকই জানেন যে ডাবল ডিপিং হচ্ছে যে যখন একই ব্যক্তি সরকারের একাধিক জায়গা থেকে একাধিক ভাতা নিয়ে থাকে, তো এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয় এবং আমাদের নীতিমালাও এটা অ্যালাউ করে না। ডাবল ডিপিং প্রিভেন্ট করার জন্য আমাদের দুটো সিস্টেম কাজ করে। একটা হচ্ছে, আপনি জানেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের সবচেয়ে বড় যে সোশ্যাল সেফটিনেট মেজার্সগুলো, সেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয় এবং এই টাকাটা দেয় আমাদেরকে বাজেটে অর্থ মন্ত্রণালয়। তো
তো আমাদের প্রায় 1.5 কোটি মানুষের একটা এমআইএস সিস্টেম আছে যারা ভাতা পায়। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রায় 1.5 কোটি ভাতাভোগীদের। সো আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যারা ভাতা পাচ্ছে, যেমন ধরেন আমরা ফ্যামিলির কার্ডের কথা যদি বলি, আমি আপনাকে অলরেডি বলেছি, আপনি নিজেও জানেন যে পরিবারের গৃহকর্ত্রী, হাউস হোল্ডের যিনি মহিলা প্রধান, তার নামে ফ্যামিলি কার্ডটা ইস্যু হবে এবং তিনি তার যেই এমএফএস বা উনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, উনি যেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলবেন, সেখানেই তার টাকাটা চলে যাবে। G2P বলি আমরা, গভর্নমেন্ট টু পার্সন। সরাসরি আইবাস সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক হয়ে টাকাটা সরাসরি ভাতাভোগীর অ্যাকাউন্টে চলে যাবে। সো এখানে মাঝখানে কোনো ধরনের ইন্টারভেনশন বা মিডলম্যানের কোনো ধরনের ম্যানিপুলেশনের সুযোগ নেই। এখন ডাবল ডিপিংয়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যে ধরেন আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে বিধবা ভাতাটা আমরা দেই, খেয়াল করেন। এখন যিনি ফ্যামিলি কার্ড পাবেন, ওই যে আমাদের আপনি যেটা আগে বলেছেন যে পিএমটি স্কোরের মাধ্যমে কম্পিউটার জেনারেটেড এবং সফটওয়্যার অটোমেটিক্যালি যে একটা স্কোর করবে, তার 50-55 ইনফরমেশান নিয়ে তার আর্থসামাজিক যে 55টা আমরা তথ্য কালেক্ট করব, তার ভিত্তিতে অটোমেটিক্যালি যে স্কোরটা আসবে, 1000 স্কোরের মধ্যে যারা 814 বা তার নিচে থাকবে তারা আপনার এই ভাতাটা পাবে। এখন ধরেন একজন মহিলাই ভাতাটা পেল, কিন্তু উনি একজন বিধবা, তাহলে উনি তো বিধবা ভাতাও পাচ্ছেন। তাহলে উনি যদি বিধবা ভাতাও পেয়ে থাকেন, আবার যদি ফ্যামিলি কার্ডেরও 2500 টাকা পেয়ে থাকেন, তাহলে এটাকে আমরা ডাবল ডিপিং বলবো। তাহলে আমাদের মন্ত্রণালয়ে এটা ধরা পড়ছে, যেহেতু আমাদের 1.5 কোটি লোকের এমআইএস আছে, এর মধ্যে যারা বিধবা ভাতা পাচ্ছেন তাদের তথ্যটাও আছে। আবার ধরেন বয়স্ক ভাতা যে ভদ্র মহিলা পাচ্ছেন, উনি ধরেন আপনার 65 বছরের উপরে বা 60 বছরের উপরে, যেটাই ক্রাইটেরিয়া থাকুক, উনি হয়তো বয়স্ক ভাতা পাচ্ছেন। কিন্তু বয়স্ক ভাতা আবার আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমেই অ্যাডমিনিস্টার হয়ে থাকে। সো বয়স্ক ভাতা কারা পাচ্ছেন এটা আমাদের সিস্টেমেই ধরা পড়বে। তো আমাদের মন্ত্রণালয়ের যে 10 বা 11টা প্রোগ্রাম আছে সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেগুলো আমাদের মন্ত্রণালয়ের পর্যায়ের মাধ্যমে এমআইএসের মাধ্যমে এটা ডিটেক্ট হয়, এবং এটা বাদ দিয়ে তখন আমরা যেটা করি, বাকি তালিকাটা যেটা সিলেকশন হয়ে আসলো, এবং আমি অলরেডি আপনাকে বলেছি যে 3 স্তরে কিন্তু আপনার এটা যাচাই হয়। একটা হচ্ছে ওয়ার্ড পর্যায়ে, একটা ইউনিয়ন পর্যায়ে, এবং ফাইনালি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটা সরকারি কর্মকর্তাদের একটা কমিটি ফাইনাল লিস্টটা করেন যাচাই বাছাই করে, যাতে কোনো ধরনের ইনক্লুশন এরার বা এক্সক্লুশন এরার না হয়। তো এখন আমাদের মন্ত্রণালয়ে তো সবগুলো ভাতা হয় না। আপনি জানেন যে এই মুহূর্তে প্রায় 95টা আছে সামাজিক সুরক্ষা কর্মসূচি সরকারের আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন রকম। যেমন খাদ্য মন্ত্রণালয়ের আছে খাদ্য বান্ধব কর্মসূচি, টিসিবির আবার ফ্যামিলি কার্ড দেয় যারা ওই যে টিসিবি থেকে যারা একটু কম প্রাইসে খাবার কিনতে পারে। তো এরকম ওএমএস আছে, তারপরে ফ্যামিলি ওয়েলফেয়ার বেনিফিট আছে আপনার মহিলা ও শিশু মন্ত্রণালয়ের। তো অন্য মন্ত্রণালয়গুলো তো আমরা যাচাই করতে পারি না। তাহলে অন্য মন্ত্রণালয়ের অন্য কোনো সুবিধা যদি এরা পেয়ে থাকে, তাহলে তো ডাবল ডিপিং হয়ে যাবে। সেটার জন্য আমরা তখন এই তালিকাটা আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠাই। অর্থ মন্ত্রণালয় আইবাস সিস্টেমের পাশাপাশি এই সামাজিক সুরক্ষা কর্মসূচি যারা ভাতা পায় তাদের কিন্তু আলাদা একটা বিশাল একটা কমপ্লিট একটা ডেটাবেজ আছে। তো অন্য মন্ত্রণালয়গুলো থেকে যারা ভাতা পায়, আমাদের এটা যখন ওখানে ওই সফটওয়্যারে ঢুকায় রান করে, তখন সেটা ওখানে ধরা পড়ে। তাহলে এই জিনিসটা আসলে আইডেন্টিফাই করা সম্ভব, ভেরি মাচ সম্ভব। এবং তখন যেটা আমি একটু শেষ করি, তখন যেটা হয় অর্থ মন্ত্রণালয় আবার আমাদেরকে ব্যাক করে যে আপনি যে আমাদের এখানে 500 জনের লিস্ট পাঠিয়েছেন, এর মধ্যে এই 27 জন কিন্তু কেউ টিসিবি ভাতা পাচ্ছে, কেউ ফ্যামিলি ওয়েলফেয়ার বেনিফিট পাচ্ছে, কেউ আপনার খাদ্য বান্ধব কর্মসূচি পাচ্ছে, অথবা আমাদের কিন্তু গাইডলাইনে বলা আছে কেউ যদি এমপিওভুক্ত শিক্ষক হয়, কেউ যদি সরকারি পেনশন পায়, তাহলে কিন্তু অথবা এই ধরনের লোক কিন্তু এই ভাতাটা ফ্যামিলি কার্ডের ভাতাটা পাবে না। তো কেউ পেনশন পাচ্ছে কিনা, কেউ অন্য মন্ত্রণালয়ের কোনো ভাতা পাচ্ছে কিনা, সেটা অর্থ মন্ত্রণালয়ের ওই আপনার সিস্টেমে কিন্তু ধরা পড়ে। তখন তারা আবার আমাদেরকে ব্যাক করে যে আপনারা যেটা পাঠিয়েছেন এর মধ্যে এই কতজন এই ভাতাটা পাচ্ছে। তখন আমরা আবার আমাদের পেরোল থেকে এদেরকে নামটা বাদ দিয়ে দেই, অর্থাৎ এটা কাটা। তাহলে দুই জায়গায়, একটা হচ্ছে আমাদের ভাতাগুলো যেটা পাচ্ছে, আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যে ভাতাগুলো পাচ্ছে সেগুলো আমাদের মন্ত্রণালয় পর্যায়ে আমরা এটা ধরতে পারি সিস্টেমের মাধ্যমে, সেটা আমরা বাদ দিয়ে তালিকাটা আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠাই। অর্থ বিভাগ তখন আবার তাদের আইবাস সিস্টেমের পাশাপাশি যে আরেকটা সিস্টেম আছে সামাজিক
সুরক্ষা কর্মসূচির জন্য একটা বিশাল ডাটাবেজ আছে, সেখান থেকে তারা বাকিটা আমাদের কাছে পাঠায়। তখন আমরা সেটাও বাদ দিই, দেওয়ার পরে তারপরে আমরা ফাইনালি আমরা পেরোলটা পাঠাই। এইভাবে আমরা ডাবল ডিপিংটা আমরা এটাকে রোধ করতে পারি। সিস্টেম ইটসেলফ ক্যাপাবল। জি, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা যদি আবারও যদি ঘুরে ফিরে একই জায়গায় যাই, যে মানে যেটা আমাদের সার্বিক পরিস্থিতিতে তো অস্বীকার করার কিছু নাই, 16, 18, 20 কোটি মানুষ, সঠিক তথ্য কিন্তু আমাদের কাছে নাই। আমাদের কাছে কিন্তু অসত্য মিথ্যা তথ্য দিয়েও কিন্তু আমাদেরকে বলা হতো, মৃত্যুহার জন্মহারও নিয়ে কিন্তু সত্য তথ্য আমাদের কাছে ছিল না। আমাদের দেশের মানুষ কত, সেটা কত সঠিক তথ্য আছে কিনা আমি জানি না। তো এনিওয়ে, এখন যে আমাদের চ্যালেঞ্জটা, আমাদের যে বলছিলাম যে জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের সমস্যা, আওয়ামী দুঃশাসনের সময়কার লণ্ডভণ্ড অর্থনীতির যে গতি ও বিভিন্ন প্রজেক্টে যে অতিরিক্ত রক্তক্ষরণ, ভুয়া ব্যয়, বৈদেশিক ঋণের $113 বিলিয়ন আমাদের বৈদেশিক ঋণ, এবং ঋণের পরিষেবা আমাদেরকে $6 বিলিয়ন পর্যন্ত এখনও শোধ করতে হচ্ছে প্রতি বছর। সব মিলিয়ে এই যে সামাজিক সুরক্ষা কর্মসূচি সরকার যে গ্রহণ করছে, এটা নিয়ে আপনি সরকারি কর্মকর্তা হিসাবে সরকারের সাথে কাজ করেন, আপনি মনে করেন শক্ত হাতে এটাকে জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, মধ্যবিত্তের জন্য, পরিবারের যিনি গৃহকর্ত্রী তার জন্য কতখানি রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে আপনার সেই বিশ্লেষণ যদি করেন? ডেফিনেটলি এটা তো আমি আপনাকে অলরেডি বলেছি যে গিভেন আওয়ার ভেরি লো ট্যাক্স জিডিপি রেশিও, যেখানে এক্সিস্টিং সোশ্যাল সেফটি নেটের ভাতা হচ্ছে সর্বোচ্চ 900 টাকা, এবং সেটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। এবং আপনি জানেন যে প্রতিবন্ধীরা কিন্তু সবাই ভাতা পায়, এটাকে আমরা ইউনিভার্সাল বলি। আর বাকিগুলো আপনার 500 টাকা থেকে 600 টাকা, 600 থেকে 650, 650 থেকে একটু বেড়েছে। তো সেইখানে 700 টাকা থেকে এক জাম্পে 2500 টাকা। এটা আপনি চিন্তা করেন কত গুণ, এবং আপনার ম্যাগনিচিউডটা কত। আমি 10 লক্ষ বা 20 লক্ষ পরিবার না, আমাদের বর্তমান সরকারের পরিকল্পনা হয়েছে, যে পরিকল্পনা আছে 4 বছরে 4 কোটি পরিবারকে ফিজিক্যালি ভিজিট করে, যেটাকে আমরা সেন্সাস বলি, নট স্যাম্পলিং, 4 কোটি পরিবার প্লাস মাইনাস পরিবারের ফিজিক্যালি আপনার ভিজিট করে ওই যে কোশ্চেনেয়ার আছে 50 থেকে 55টা তথ্য, সেটা নিয়ে এটা রান করবে। এবং এর মধ্যে ধারণা করা হয় আমরা যে আমাদের যে সরকারের যে প্ল্যান, তাতে আপনার 1,60,00,000 থেকে 2 কোটি লোক ফ্যামিলি পর্যন্ত আপনার এই ভাতাতে চলে আসতে পারে। আপনি চিন্তা করেন 2 কোটি ফ্যামিলি যদি হয়, আমাদের ফ্যামিলির প্রতি ইউনিটে আমাদের যে গাইডলাইন, তাতে 5 জন ধরা হয়েছে এক ফ্যামিলিতে। তাহলে যদি 2 কোটি ফ্যামিলি পায়, জাস্ট 4 বছর পরে আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু ধারণা করি যে এই প্ল্যান সার্থক হবে। তো 2 কোটি বা 1,80,60,00,000 যদি পায়, তাহলে আপনি 2 কোটি হিসাব করেন, 5 জন করে যদি গুণ করেন, তাহলে 10 কোটি লোক। তাহলে 10 কোটি লোকের কাছে এই টাকাটা যাচ্ছে। হতে পারে টাকাটা অত বড় না, কিন্তু এটা তো ডেফিনেটলি ইট উইল হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট অন দি সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্যাট ফ্যামিলি। যেই ফ্যামিলি মাসে 1000 টাকা খরচ করতে পারে না, যেই ফ্যামিলির ওই পরিমাণ সামর্থ্য নেই খরচ করার, যে তার যে যৎসামান্য তার হাজব্যান্ডের বা ফ্যামিলির যৎসামান্য রিক্সা চালক, ঠেলা গাড়িওয়ালা, অথবা নিম্ন মধ্যবিত্ত, স্লাম ডুয়েলার্স, আরএমজি ওয়ার্কার্স বা অন্য যারা আছে, তার ইনকামের সাথে যখন 2,500 টাকা যোগ হবে, এটা তো তাকে একটা স্পেস দিবে নাকি? তার একটা স্পেস পাবে না? তো 2,500 টাকা তো সে ডিসাইড করতে পারবে যে তার বাচ্চার জন্য সে কিছু বই কিনবে, বাচ্চাকে হয়তো একটু পুষ্টিকর খাবার খাওয়াতে পারবে। আমি আগেই বলেছি, সারা পৃথিবীতে কোথাও কিন্তু সোশ্যাল সেফটি নেট দিয়ে, সোশ্যাল সেফটি নেট গভর্নমেন্টের মেজার্স দিয়ে, যেটাকে উন্নত দেশে ডোল বলে, এটা দিয়ে আপনি খুব মানে লাক্সারি লাইফ লিড করতে পারবেন না। আপনাকে বেঁচে থাকার জন্য তো একটা উপায় হচ্ছে। কাজেই এটা খুব বড় ধরনের ইম্প্যাক্ট যদি নাও হয়, কিন্তু ইট উইল হ্যাভ ডেফিনেটলি অ্যান ইম্প্যাক্ট অন পভার্টি এলিভিয়েশন, অন উইমেন এম্পাওয়ারমেন্ট, এবং আপনার মহিলাদের মান মর্যাদা সম্মান ডিসিশন মেকিং বাড়বে। এবং ডেফিনেটলি এটার যখন এই লোকগুলো, যখন আমি অলরেডি বলেছি যে পরবর্তী জেনারেশন যারা আসবে, সমাজের ফ্যামিলির আপনার খাদ্য নিরাপত্তা, তারপরে পুষ্টিকর খাবার এবং শিক্ষার ক্ষেত্রে একটা ভূমিকা তো অবশ্যই থাকবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমি দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে। তিনি সরকারের কর্মপরিকল্পনার কথা বললেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা বললেন। নিশ্চয়ই আবারও বলতে চাই, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মতো এই ধরনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সরকারের অবশ্যই একটা সাহসী পদক্ষেপ। এই সাহসী পদক্ষেপের
কর্মযাত্রা অগ্রযাত্রা যাতে সুনিপুণভাবে করা সম্ভব হয়, যাতে কোনোভাবে সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে বিগত শাসন আমল আমির আমলের মতো কোনোভাবে কোনো রাজনৈতিক প্রভাব না থাকে, আত্মীয়তার প্রভাব না থাকে, স্থানীয় প্রশাসনিক কিংবা স্থানীয় যারা নেতৃস্থানীয় ব্যক্তি সেই প্রভাব না থাকে, সুবিধাভোগী নির্বাচন যাতে স্বচ্ছভাবে হয় এবং একই সাথে এর অর্থায়নের ক্ষেত্রে সরকারের যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সাশ্রয়ীভাবে সরকার যাতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা যেভাবে গ্রহণ করছে সেভাবে যদি করে, আমরা আশাবাদী হতে চাই যে আমাদের এই সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর নিম্ন আয়ের মধ্য আয়ের মানুষের বর্তমান যে বাজার পরিস্থিতি, বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটা সুরক্ষা কবচ হিসাবে কাজ করবে। প্রিয় দর্শক, আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আপনাকে। আপনি আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের এবং মন্ত্রণালয়ের নানা কর্মপরিকল্পনা আজকে দর্শকদের অত্যন্ত বিস্তারিতভাবে আপনি আজকে আমাদেরকে বলবার জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আর একই সাথে এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আমাদের সামান্য কিছু ইনফরমেশন ওয়াইডার অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারলাম। ভবিষ্যতে হয়তো ফ্যামিলি কার্ড নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। থ্যাংক ইউ। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আপনারা সবাই মিলে আমাদের আয়োজন দেখবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ।